হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে আমরা ওই উৎস্থিতিবিদ্যা এবং বায়ুমণ্ডলীয় চাপ যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটার এমসিকিউ যে প্রবলেম, সেই প্রবলেমগুলো করব। তার আগে বলে দিই যে যারা থিওরি ক্লাস এখনও দেখোনি অবশ্যই তারা থিওরি ক্লাসটা সব দেখে নেবে, তারপরে এই এমসিকিউটা দেখবে, নাহলে কিছু বুঝতে পারবে না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমরা সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। দেখো এখানে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই এমসিকিউগুলো করব, আর বাকি যেগুলো দেখা যাচ্ছে খুব সহজ আছে, বই পড়লে হয়ে যাবে, সেগুলো তোমরা নিজেরা করে নেবে। দেখো প্রথমে যে এমসিকিউটা করব সেটা হচ্ছে 3 নম্বরে, ঠিক আছে। তাহলে এমসিকিউ নাম্বার 3, দেখো আমি প্রবলেমটা পড়ছি। বলেছে সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইউনলে কিছু পারদ আছে, এর এক বাহুতে জল এবং অপর বাহুতে তেল ঢালা হলো। ইউনলের দুই বাহুতে পারদ একই লেভেলে থাকলো এবং জলের উচ্চতা হলো 10 সেন্টিমিটার ও তেলের উচ্চতা হলো 12.5 সেন্টিমিটার। তাহলে তেলের আপেক্ষিক গুরুত্ব কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। দেখো এখানে ছবিটা এরকম আছে, এরকম একটা ইউনল। সেই ইউনলে ফার্স্টে কি ছিল, দুটোর অবশ্য প্রস্থচ্ছেদ কি বলেছে, সমান বলে দিয়েছে। তাহলে এটা ধরো একটা ইউনল হলো। এবার ফার্স্টে কি দুই দিকে মানে পারদ ছিল, দিয়ে একদিকে জল ঢালা হয়েছে আর একদিকে কি তেল ঢালা হয়েছে। তাহলে এতদূর পর্যন্ত একই উচ্চতা পর্যন্ত, এতদূর পর্যন্ত কি আছে, এগুলো হচ্ছে ধরো পারদ, এগুলোতে পারদ আছে। তারপরে বাম দিকে যে বাহু, এখানে কি ঢালা হয়েছে, জল ঢালা হয়েছে। এই জলের যে উচ্চতা এতদূর পর্যন্ত ধরো জল, এই জল যেটা ঢালা হয়েছে সেটার উচ্চতা বলে দিয়েছে 10 সেন্টিমিটার। আর এইদিকে যেটা আছে সেটা তেল আছে, এই তেল তুমি ধরে নাও এরকম, এটা হচ্ছে তেল। আর তেলের যে উচ্চতা এটা বলে দিয়েছে 12.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো এই ফার্স্টে মানে পারদ ছিল, একদিকে জল ঢালা হয়েছে, একদিকে তেল ঢালা হয়েছে, ঠিক আছে। এবার এইখানে তেলের যে উচ্চতা সেটা বলে দিয়েছে 12.5, আর জলের সেটা কত, 10 সেন্টিমিটার। তাহলে দেখো কেন এইদিকে বেশি উচ্চতা উঠছে সেটা আমরা এর আগে থিওরিতে দেখেছি, যে যেহেতু তেল জলের থেকে বেশি হালকা, ওই জন্য ওর উচ্চতাটা কি বেশি হবে। এবার জানতে চেয়েছে যে তেলের আপেক্ষিক গুরুত্ব কত। তাহলে তেলের আপেক্ষিক গুরুত্ব বার করার আগে আমরা এই বরাবর একটা অনুভূমিক রেখা ধরে নিলাম, এটা হচ্ছে বি এ, আর এটা এই যে বিন্দু, এই বিন্দুটা কত, বি। তাহলে দেখো এর আগে আমরা থিওরিতে পড়েছি যে তরলের যে কোনো একটা অনুভূমিক রেখা, অর্থাৎ অবশ্যই এটা স্থির তরলের ক্ষেত্রে একটা অনুভূমিক রেখা বরাবর প্রত্যেকটা বিন্দুতে যে প্রেসার, সেই প্রেসারের ভ্যালুটা কি হবে, সেম হবে, তাই তো। তাহলে দেখো এর এ বিন্দুর উপরে যতটা তরল আছে সেই এ বিন্দুতে যতটা প্রেসার দেবে, এখানে বি বিন্দুর উপরে যতটা তরল আছে বি বিন্দুতে যে প্রেসার দেবে তারা কি হবে, ইকুয়াল হবে। তাহলে এখানে দেখো এ বিন্দুতে যে প্রেসার সেটা তুমি যদি ধরো পি এ ধরো, তাহলে পি এ ইকুয়াল টু কত আসবে, এখানে কি আছে, তরল আছে। তাহলে ফর্মুলা আমরা কি জানি, এইচ রো জি, এটা হচ্ছে চাপের ফর্মুলা। তাহলে এখানে এইচ এর জায়গায় কত, 10 ইন্টু কি, রো ইন্টু জি। রো মানে কার ঘনত্ব, যে তরলটা আছে সেই তরলটার। এখানে দেখো কি আছে, জল আছে, এবং এখানে যেহেতু উচ্চতাটা সিজিএস পদ্ধতিতে আছে, তাহলে আমরা ওই যে ঘনত্ব তরলের বা এখানে জলের, সে জলের ঘনত্বকে সিজিএস পদ্ধতিতে বসাবো। আর আমরা জানি সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত, 1। তাহলে 1 ইন্টু কত, জি। আর ওখানে পি বিন্দুতে যে চাপ সেটা তুমি ধরে নাও পিবি, এটা ইকুয়াল টু কি হবে, ওর উচ্চতা হচ্ছে 12.5, আর ইন্টু তেলের যে ঘনত্ব, সেই তেলের ঘনত্ব আমরা ধরে নিলাম কত, রো ইন্টু কত, জি। যেহেতু রেখা দুটো একই অনুভূমিক রেখা, ওই জন্য এই পি এ চাপ আর পিবি চাপ পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এটা সমান করে দাও, তাহলে 12.5 রো জি, এটা ইকুয়াল টু কত, 10 ইন্টু কত, জি। তাহলে দেখো জি জি কেটে গেল, এখানে রো ইকুয়াল টু কত আসবে, দেখো 10 বাই কত, 12.5, ঠিক আছে। তাহলে এটা হবে কি, এটা হবে তেলের যে ঘনত্ব, সেই তেলের ঘনত্বটা। কিন্তু এখানে জানতে চেয়েছি কি তেলের আপেক্ষিক গুরুত্ব। দেখো এর আগে আমরা প্রথম ক্লাসে দেখেছি যে সিজিএস পদ্ধতিতে কোনো একটা পদার্থের ঘনত্ব আর তার আপেক্ষিক গুরুত্ব পরস্পর কি হয়, সমান হয়। এটা এর আগে আমরা পড়েছি। তাহলে এখানে তেলের যে ঘনত্ব, সেই ঘনত্বটা আমরা পেলাম কত, 13.8।
তাহলে এইটাই হবে কি তেলের আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে তোমরা দেখবে। তারপরে দেখো, এটা মুছে দিই। এরপরে যে প্রবলেমটা আছে 4 নাম্বার আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো। বলেছে 40 গ্রাম ভরের এক টুকরো চিনির উপরে 5.76 গ্রাম মোমের প্রলেপ লাগানো আছে। প্রলেপ সহ চিনির টুকরোটির জলে ওজন 14.76 গ্রাম। বলেছে মোমের আপেক্ষিক গুরুত্ব 0.96 হলে চিনির আপেক্ষিক গুরুত্ব কত। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক এটা, তোমরা ভালো করে দেখো। বলেছে 40 গ্রাম ভরের চিনির উপরে 5.76 গ্রাম এর কি করা হলো, মোমের প্রলেপ লাগানো হলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো চিনি আর মোম এর মোট ভর কত হবে। তাহলে দেখো চিনি প্লাস মোম এটা ইকুয়াল টু দেখো কত হচ্ছে 40 প্লাস 5.76 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা হলো এর কি ভর, এটা কত হবে 45.76 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা হলো কি এর ভর, তাহলে এর ওজন কত হবে। তাহলে এর ওজন, সে ওজন ইকুয়াল টু দেখো আসবে 45.76 এত জি, এত কি হবে, এত তুমি নিউটন ভাবতে পারো। ওজন মানে একটা বল, মানে অত নিউটন হলো। ঠিক আছে, আর ওকে জলে যে ওজনটা করা হয়েছে, সেই জলে ওজনটা কত হয়েছে 14.76 গ্রাম। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বায়ুতে ওজন। তাহলে বায়ুতে ওজন, সে বায়ুতে ওজন সমান কোনটা, এইটা। আর জলে ওজন কত হবে, দেখো জলে ওজন যেটা বলে দিয়েছে এটা হচ্ছে তোমার 14.76 এত গ্রাম, এত জি। ঠিক আছে, এবার তাহলে এখানে দেখো আমরা আর্কিমিডিসের সূত্র, সেই আর্কিমিডিসের সূত্রে দেখেছি যে কোনো একটা বস্তুর যে আয়তন, সেই আয়তনের ফর্মুলা কি ছিল, বস্তুর আয়তনের ফর্মুলা হচ্ছে যে ভি, সেই ভি ইকুয়াল টু দেখো W1 মাইনাস W2 বাই কত ছিল, রো ইন্টু জি, যেখানে রোটা কি, যে তরলে নিমজ্জিত করা হচ্ছে সেই তরলের ঘনত্ব। দেখো থিওরিগুলো অবশ্যই তাহলে ভালো করে দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে আর্কিমিডিসের সূত্র থেকে এটা আমরা জানি, যে কোনো একটা বস্তুর আয়তন, সেই আয়তন সমান কি হয় W1 মাইনাস W2 বাই রো ইন্টু জি। তাহলে এখানে দেখো W1 মানে বায়ুতে ওজন, সেটা কত 45.76 জি, মাইনাস কি W2 মানে হচ্ছে তরলে নিমজ্জিত অবস্থায় ওজন 14.76 জি, বাই কত হচ্ছে রো ইন্টু কত জি। এবার দেখো জি জি কেটে গেল, আর এটা বিয়োগ করলে দেখো কত আসবে, এটা মনে হয় দেখো 31 আসবে। তাহলে 31 বাই, এবার দেখো জলের যে এটা কিসে ডোবানো হয়েছে, জলে। তাহলে সেই জলের যে ঘনত্ব, সেই জলের ঘনত্ব রোজ, তার ভ্যালু কত 1 হবে। তাহলে বাই 1 মানে এটা কত হয়ে গেল 31। তাহলে বস্তুটার যে আয়তন, সেই আয়তন আমরা কত পেলাম, এইটা। তাহলে এটা চিনি সহ মোমের যে বস্তুটা, সেই বস্তুটার মোট আয়তন। এবার দেখো ওই বস্তুটা আবার কি কি দিয়ে তৈরি, মানে টোটাল বড় বস্তুটা মোম আর চিনি দিয়ে তৈরি। এবার দেখো তার মধ্যে এখানে যেটা বলে দিয়েছে যে চিনি যেটা, সেই চিনির ভর কত বলেছে 40 গ্রাম। আর তুমি চিনির যদি আয়তন বার করো, তাহলে চিনির আয়তন কত আসবে, দেখো চিনির আয়তন মানে ভর বাই চিনির ঘনত্ব, সেটা তুমি ধরে নাও কত ρ1। আর মোমের যে আয়তন, সেটা যদি ধরো V2 হয়, সেই V2 ইকুয়াল টু কি হবে, ওর ভর 5.76 বাই কি হবে, ওর ঘনত্ব। তাহলে চিনির আপেক্ষিক গুরুত্ব বলে দিয়েছে, না মোমের আপেক্ষিক গুরুত্বটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 40 গ্রাম ভরের এক টুকরো চিনির উপরে, তাহলে এখানে চিনির আপেক্ষিক গুরুত্ব হবে, তাহলে এটা মোমেরটা বলে দিয়েছে, তাহলে মোমের ভর এইটা, তাহলে মোমের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.96। ঠিক আছে, এবার দেখো তাহলে এইখানে চিনির আয়তনটা আর মোমের আয়তনের যে যোগফল, সে মোমের আয়তন মানে এই দুটো যোগফল, ওদের মোট যে আয়তন, সেই মোট আয়তনের সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে দেখো এই দুটোর যে আয়তন, সেই এই দুটোর আয়তন সমান কি হবে 31। তাহলে এখানে দেখো 40 বাই ρ1 প্লাস কি আসবে 5.76 ডিভাইডেড বাই কত 0.96, এটা ইকুয়াল টু কত 31। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে কার ভ্যালু পেয়ে যাবে, রো এর যে ভ্যালু, অর্থাৎ ρ1 মানে দেখো মোমের যে আপেক্ষিক চিনির যে আপেক্ষিক গুরুত্ব, সেই চিনির আপেক্ষিক গুরুত্বটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ভালো করে মনে রাখবে। ফার্স্টে আমরা কি করলাম, ওই যে চিনি এবং মোমের যে মোট আয়তন, সেই মোট আয়তনটাকে বার করে নিলাম। ঠিক আছে, তাহলে ওই মোট আয়তনটা কোন ফর্মুলার সাহায্যে বার করলাম,
আর্কিমিডিসের যে নীতি, সে আর্কিমিডিসের নীতি আমরা দেখেছি, সে ফর্মুলার সাহায্যে এখানে দেখো বার করলাম। এবার সেই মোট আয়তনটা কি হবে, ওই চিনি আর মোমের যে মোট আয়তন, সেই মোট আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আলাদা করে কি আমরা চিনির আয়তন বার করলাম আর মোমের আয়তন বার করলাম, তাহলে এটাই কি হবে, মোট আয়তন, সে মোট আয়তনের সঙ্গে ইকুয়াল। তাহলে ইকুয়াল করে দিলে কি এখানে এটা যেটা চিনির যেটা, সে চিনির আপেক্ষিক গুরুত্ব, সে আপেক্ষিক গুরুত্বটা চলে আসবে। ঠিক আছে, ভালো করে এটা লিখে লিখে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা খাতাটা কাছে রেখেছো তো, খাতায় সব লিখে নাও সুন্দর করে। তারপরে যেটা করবো দেখো, বলেছে একটি চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ আর। ঠিক আছে, এবার বলেছে পাত্রটিতে এইচ উচ্চতা পর্যন্ত তরল পূর্ণ করা পাত্রের তলদেশে ঘাত ও পার্শ্বদেশে প্রযুক্ত ঘাত কি সমান হয়। ঠিক আছে, এবার জানতে চেয়েছে এখানে নিচের কোন সম্পর্কটি সঠিক। তাহলে দেখো এটা হচ্ছে নাম্বার 5। তাহলে ছবিটা দেখো, এরকম একটা চোঙাকৃতি পাত্র, এই পাত্রটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কত বলে দিয়েছে আর, আর পাত্রটার যে উচ্চতা, সেই উচ্চতাটা বলে দিয়েছে কত, এইচ। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে তলদেশ, সেই তলদেশে ধরে না এই যে বিন্দু, এই বিন্দুটা যদি ধরো পি হয়, ঠিক আছে, তাহলে পি বিন্দুতে যদি আমরা ধরো চাপ বার করি, তাহলে পি বিন্দুতে চাপ কত হবে, পি বিন্দুতে চাপ, এটা দেখো আমরা জানি এইচ রো জি ফর্মুলা। তাহলে এখানে দেখো যেটা বলেছে তলদেশে ঘাত আর পার্শ্বদেশে ঘাত কি সমান, তাহলে আমরা তলদেশে ঘাত আর পার্শ্বদেশে ঘাত দুটো বার করে পরস্পরকে ইকুয়াল করে দেবো, দেখবে তাহলে চলে আসবে। তাহলে এখানে দেখো পি বিন্দুতে চাপ বা তলদেশে যে চাপ, সেই চাপটা কত, এইচ রো জি। তাহলে এখানে এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই ক্ষেত্রফলটা কত আসবে, ক্ষেত্রফলটা দেখো কত আসবে, পাই আর স্কয়ার। তাহলে তলদেশে যদি চাপ এটা হয়, তাহলে ঘাত কত হবে, দেখো আমরা ঘাত ইকুয়াল টু জানি কি চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে দেখো তলদেশে যে ঘাত, তাহলে তলদেশে ঘাত, সে ঘাত ইকুয়াল টু কত হবে, এইচ রো জি ইন্টু কত হবে, পাই আর স্কয়ার। ঠিক আছে, এবার দেখো তাহলে এইবার পার্শ্বদেশে যেটা, সে পার্শ্বতে মানে মোট যে ওর যে পার্শ্ব ঘাত, পার্শ্ব চাপ, সে পার্শ্ব চাপ কত হবে, দেখো পার্শ্ব চাপের ফর্মুলা আমরা জানি। এবার দেখো এইখানে এই উচ্চতাটা কত, 0 আর এই উচ্চতাটা এইচ। তাহলে এইখানে দেখো এই জায়গাটায় পাশে যে চাপটা দেবে বা ঘাতটা দেবে বা পাশের চাপটা এইচ রো জি হবে না, 0 হবে। আবার এখানে কত, একেবারে যে নিচের বিন্দু, সেই নিচের বিন্দুতে পার্শ্বঘাত কত, এইচ রো জি। তাহলে এখানে গড় পার্শ্বঘাত এখানে কাজ করবে, তাহলে গড় পার্শ্বঘাত, গড় পার্শ্ব চাপ, তাহলে দেখো গড় পার্শ্ব চাপ এইটা ইকুয়াল টু কত আসবে, এইচ রো জি বাই কত, 2। তাহলে এটা হচ্ছে কি ওর গড় পার্শ্ব চাপ। তাহলে এইবার পার্শ্ব ঘাত কত হবে, দেখো তাহলে পার্শ্ব ঘাত, তাহলে ঘাত ইকুয়াল টু আমরা কি জানি, চাপ ইনটু কি ক্ষেত্রফল। তাহলে দেখো এইচ রো জি বাই 2। এবার একটা চোঙ, সেই চোঙের পার্শ্ব যে পার্শ্ব চাপের যে ক্ষেত্রফল, পার্শ্ব যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কি হবে, মানে টোটাল যতটা পার্শ্ব তল আছে, সে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর ইনটু কত, এইচ। ঠিক আছে, তাহলে এইটা দেখো, এটা আমরা কি পেলাম, পার্শ্ব চাপ, আর এটা হলো কত, পার্শ্ব তলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্ব চাপকে পার্শ্ব তলের ক্ষেত্রফল দিয়ে কি গুণ করলাম, তাহলে পার্শ্ব ঘাত পেলাম আমরা। দেখো এইখানে এর পার্শ্ব চাপের যে ইকুয়েশন কি হবে, এইচ রো জি, এটা দেখো থিওরিতে এর আগে বলা হয়েছিল যখন পার্শ্ব চাপের ক্যালকুলেশন করা হয়েছিল। তাহলে এবার এখানে দেখো 2 2 কেটে গেল, তাহলে এখানে দেখো এইচ রো জি ইন্টু কত, ইন্টু দেখো পাই আর এইচ। তাহলে এটা হচ্ছে কি পার্শ্বঘাত আর এটা হচ্ছে তলদেশে ঘাত। এবার এখানে প্রশ্নানুসারে কি বলেছে, এইটা আর এইটা কি পরস্পর সমান, অর্থাৎ দেখো অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে এটা কি হবে, এইচ রো জি ইন্টু পাই আর এইচ, এটা ইকুয়াল টু কি হবে, এইচ রো জি ইন্টু কত, পাই আর স্কয়ার। তাহলে দেখো এইচ রো জি কেটে গেল, পাই বাই কেটে গেল, এখানে দুটো এইচ আছে আর আছে, আর এখানে একটা আছে, একটা কেটে দাও, তাহলে দেখো এইচ, সেই এইচ ইকুয়াল টু কত হবে, আর হবে। অর্থাৎ কোনো একটা চোঙাকৃতি পাত্রের ক্ষেত্রে পার্শ্বঘাত আর তলদেশে ঘাত তখনই সমান হবে যদি তার ব্যাসার্ধটা উচ্চতার সঙ্গে কি হয়, সমান হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ভালো করে মনে রাখবে। দেখো এত বড়
কিন্তু এটা এমসিকিউতে আছে এবং এটা নিটে আসতে পারে, তাহলে এই যে অ্যান্সার সেই অ্যান্সারটা ভালো করে মনে রাখবে। তখন তুমি কিভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসছো সেটা তো দেখবে না, দেখবে যে তোমার কোন জায়গাটায় টিক চিহ্নটা পড়েছে। ঠিক আছে, তাহলে এখানে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা ভালো করে মাথায় রাখবে। এরপরেরটা দেখো, এরপরে যেটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বারটা আমি পড়ছি, ভালো করে তোমরা মন দিয়ে শোনো এবং তোমাদের বইয়ে তোমরা পড়বে। দেখো বলেছে কে আপেক্ষিক ঘনত্ব সম্পন্ন পাথর স্থির অবস্থা থেকে লেকের পৃষ্ঠে নিক্ষেপ করা হলো। মানে একটা পাথরকে কি করা হয়েছে, একটা লেকে মানে একটা হ্রদে কি নিক্ষেপ করা হয়েছে, যার আপেক্ষিক যে ঘনত্ব, সে আপেক্ষিক ঘনত্ব কত বলে দিয়েছে কে। যদি সান্দ্রতার প্রভাব উপেক্ষা করা হয় তাহলে পাথরটি লেকের জলে যে ত্বরণ নিয়ে ডুববে। দেখো এখানে যে কোনো একটা পাথরকে যদি ফেলা হয় তাহলে তার উপরে কি কি বল কাজ করবে সেটা আমরা দেখব। তাহলে যে কোনো একটা পাথরকে যদি ফেলা হয় তাহলে তার যে ওজন, সে ওজনটা কী হবে, নিচের দিকে কাজ করবে। আর যখনই ধরো ওই বস্তুটা নিচের দিকে পড়ছে তাহলে তার যে আপওয়ার্ড ডিরেকশন বা ঊর্ধ্বমুখী, সে ঊর্ধ্বমুখী কী হবে, একটা যে প্লবতা বল, সে প্লবতা বলটা কাজ করবে, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে দেখো বস্তুটার যে আপেক্ষিক গুরুত্ব সে বা আপেক্ষিক ঘনত্ব সেটা কথা বলে দিয়েছে কি। তাহলে আপেক্ষিক ঘনত্ব কি, আর আমরা ধরে নিচ্ছি যে ধরি বস্তুর যে আয়তন, ধরি বস্তুর আয়তন এটা সমান কত, ভি। ঠিক আছে, তাহলে বস্তুটার আপেক্ষিক ঘনত্ব সেটা কে, তাহলে সিজিএস পদ্ধতিতে যদি ধরি তাহলে ওইটাই কি হবে, বস্তুর ঘনত্ব। তাহলে দেখো এটা হচ্ছে বস্তুর কি আয়তন, আর বস্তুর ঘনত্ব কে বলে দিয়েছি, তাহলে বস্তুর ভর কত হবে, তাহলে দেখো বস্তুর ভর এটা সমান কি হবে, ভি ইন্টু কত, কে। ঠিক আছে, তাহলে এটা হলো বস্তুর ভর, তাহলে বস্তুর ওজন কত হবে, দেখো বস্তুর ওজন ভি কে ইন্টু কত, জি। ঠিক আছে, এবার বস্তুটা যখনই নিচের দিকে পড়বে বস্তুটার উপরে প্লবতা বল কত হবে, তাহলে দেখো প্লবতা বলের ইকুয়েশন আমরা জানি, দেখো প্লবতা বল, তাহলে প্লবতা বল এটা সমান দেখো কি আসবে, ভি ইন্টু, এখানে কিসে ফেলা হয়েছে, একটা জলে মানে লেকে ফেলা হয়েছে, তাহলে জলের যে ঘনত্ব সিজিএস পদ্ধতিতে সেটা কত হবে, 1 ইন্টু কত, জি। তাহলে দেখো এখানে বস্তুটার যে ওয়েট, সে ওয়েটটা কোন দিকে কাজ করবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে, আর এখানে যে আপথ্রাস্ট বা বায়োন্সি ফোর্স বা প্রবতা বল সেটা কোন ডিরেকশনে কাজ করবে, আপওয়ার্ড ডিরেকশনে। এবার দেখো তাহলে বস্তুটা নিচের দিকে পড়ছে, তাহলে নিচের দিকে পড়ছে মানে এখানে ডাউনওয়ার্ড যে ফোর্স, সেই ডাউনওয়ার্ড ফোর্সটা আপওয়ার্ড ফোর্সের থেকে কি হবে, বেশি হবে। তাহলে এখানে বস্তুর উপরে লব্ধি বল, সেই লব্ধি বল ইকুয়াল টু, দেখো আমরা নিউটনের যে গতিসূত্র, নিউটনের গতিসূত্রে চলে যাও, যে লব্ধি বল সে বল ইকুয়াল টু কি হয়, এফ ইন্টু এম এ হয়। দেখো এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বস্তুটার ভর ইন্টু কি হবে, ত্বরণ হবে। তাহলে এখানে দেখো যে লব্ধি বল, সেই লব্ধি বল সমান কত হবে, সেই লব্ধি বল দেখো ভি কে জি মাইনাস কত, ভি জি, এটা হবে। ঠিক আছে, তাহলে এইবার এখানে যেটা বার করতে বলেছে যে বস্তুটার ত্বরণের মানটা নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে ত্বরণ কত হবে, তাহলে দেখো এখানে ত্বরণ আমরা জানি বা এফ ইকুয়াল টু কত, এম এ, তাহলে দেখো ভি কে জি মাইনাস ভি জি, এটা ইকুয়াল টু কি হবে, এম এ হবে, যেখানে এটা হচ্ছে কি বস্তুটা বা ওই যে পাথরটা যে ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। ঠিক আছে, তাহলে দেখো ভি কে জি মাইনাস ভি জি, এবার এম মানে কি বস্তুটার যে ভর, সে বস্তুটার ভর কত ছিল, ভি কে, তাহলে ভি কে ইন্টু কত, এ। তাহলে এখানে দেখো কমন এ ভি ভি কেটে দাও, তাহলে দেখো এ, সেই এ ইকুয়াল টু কত আসবে, কে মাইনাস, এবার এখান থেকে কে মাইনাস 1 আর জিটা তুমি কমন নাও, আর এই কেটা কি নিচে নেমে গেল। ঠিক আছে, তাহলে এটা এ ইকুয়েশন, দেখো এ, সেই এ ইকুয়াল টু কি আসবে, 1 মাইনাস 1 বাই কে ইন্টু কত, জি। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা বস্তুর উপরে বস্তুকে যদি জলে ফেলা হয় তাহলে সেখানে দুটো বল কাজ করবে, একটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে বায়োন্সি ফোর্স বা প্লবতা বল, আর ডাউনওয়ার্ড ডিরেকশনে বস্তুটার যে ওজন, সেই ওজনটা কাজ করবে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে অবশ্যই। তাহলে তারপরেরটা দেখো, তারপরেরটা বলেছে দুটি পাতলা গোলাকার চাকতির ব্যাসার্ধ যথাক্রমে। এবার এটা হচ্ছে 8 নাম্বার, এটা আমি বলে দেবো, তোমরা নিজেরাই করে নেবে, এটা খুব সোজা আছে।
দেখো বলেছে দুটি পাতলা গোলাকার চাকতির ব্যাসার্ধ যথাক্রমে একটা 3 সেন্টিমিটার একটা কি 4 সেন্টিমিটার, এদের একটি তরলের মধ্যে একই গভীরতায় রাখা হলো, এদের উপর ঘাতের অনুপাত কত? দেখো যদি একই গভীরতায় রাখা হয় তাহলে উভয়ের ক্ষেত্রে যে প্রেসার বা চাপ, সেই চাপের ভ্যালুটা কি হবে? সেম হবে। এবার এখানে কি ঘাতের অনুপাত বার করতে বলেছে, তাহলে দুটোই ক্ষেত্রে তুমি চাপ ধরে নাও কত? পি। এবার প্রথমটার ক্ষেত্রফল কত হবে? দেখো যেহেতু চাকতি এবং একটার ব্যাসার্ধ কত বলে দিয়েছে 3 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কি আসবে? পাই ইন্টু দেখো কত 3 স্কোয়ার, আর একটার ক্ষেত্রফল আসবে দেখো পাই ইন্টু কত 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে বল ইন্টু কি ক্ষেত্রফল। তাহলে প্রথমটা দেখো ঘাত হবে পি ইন্টু পাই ইন্টু 3 স্কোয়ার, আর দ্বিতীয়টা যেটা হবে কত? পি ইন্টু পাই ইন্টু কত 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো ঘাতের যে অনুপাত, সে ঘাতের অনুপাত মানে এটা কত আসবে? 9/16। তাহলে ঘাতের যে অনুপাত, সে ঘাতের অনুপাতটা কত হবে? 9 ইন্টু 16। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা ভালো করে দেখো, নাম্বার 9টা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আমি পড়ছি ভালো করে শোনো। বলেছে একটি বস্তু যখন জলে ভাসে তার আয়তনের 40% বাইরে থাকে, ওই বস্তুটি যখন একটি তেলে ভাসে তার আয়তনের 60% তেলের বাইরে থাকে, এক্ষেত্রে তেলের আপেক্ষিক ঘনত্ব কত হবে? তাহলে দেখো এর আগে একটা ক্লাসে আমি বলেছিলাম যে ভাসমান বস্তু সম্পর্কিত দুটি প্রয়োজনীয় শর্ত, সে প্রয়োজনীয় শর্তটা নিশ্চয়ই সবার মনে আছে। যে শর্তটা ছিল যে স্মল ভি বাই ক্যাপিটাল ভি এটি ইকুয়াল টু কত? ক্যাপিটাল ডি বাই কত? স্মল ডি। অর্থাৎ কোনো একটা বস্তু, সেই বস্তুটার মোট আয়তন যদি ক্যাপিটাল ভি হয়, সেই বস্তুটার স্মল ভি পরিমাণে যদি কোনো একটা তরলে নিমজ্জিত অবস্থায় থাকে এবং সেই তরলটার ঘনত্ব স্মল ডি আর বস্তুর ঘনত্বটা যদি ক্যাপিটাল ডি হয়, তাহলে যে ফর্মুলা, সেই ফর্মুলা কোনটা হয়? এটা হয় আমরা জানি। ঠিক আছে, এবার এখানে দেখো যে একটি বস্তু জলে যখন ভাসছে তখন তার 40% কি তরলের বাইরে থাকে, তাহলে ভিতরে কতটা থাকে? তাহলে দেখো তরলের ভিতরে থাকবে কত? 60%। ঠিক আছে, এবার ওর মোট আয়তন যদি ধরো 100 ধরে নিই, তাহলে এখানে স্মল ভি এর ভ্যালু কত? 60, আর ক্যাপিটাল ভি এর ভ্যালু কত? 100। তাহলে এখান থেকে এটা আমরা লিখতে পারি 60 ডিভাইডেড বাই 100। এটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু দেখা হবে বস্তুর ঘনত্ব বাই কি হবে? তরলের ঘনত্ব। তাহলে বস্তুর ঘনত্ব আমরা ধরে নিলাম কত? ক্যাপিটাল ডি। আর এখানে দেখো জলে নিমজ্জিত করা হয়েছে, তাহলে সিজিএস পদ্ধতিতে জলের যে ঘনত্ব, সেই জলের ঘনত্ব কত ধরে নিলাম? 1 ধরে নিলাম। তাহলে এখান থেকে তো এটা কেটে দাও, তাহলে এটাকে 2 দিয়ে কাটলে 3, এটা কত? 5। তাহলে এখানে ডি এর যে ভ্যালু, সেই ডি এর ভ্যালু কত আসছে? ডি এর ভ্যালু আসলে কত? 3/5। এবার তারপরে কি বলেছে? ওই বস্তুটাকে যখন অন্য একটা তেলে ভাসানো হলো, অন্য একটা তরল মানে তেল, সেই তেলে ছেড়ে দিলে তার 60% কি হচ্ছে? জলের বাইরে থাকছে। তাহলে ভিতরে কতটা থাকছে? দেখো ভিতরে থাকবে কত? 40%। তাহলে ভিতরে যদি 40% থাকে, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশন লিখি, তাহলে এটা দেখো কি প্রথম ক্ষেত্রে এর ইকুয়েশন কোনটা হলো? এটা হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দেখো দ্বিতীয় ক্ষেত্রে ওর ভিতরে যেটা থাকছে, তাহলে দেখো 40% বাইরে, তাহলে ভিতরে কত? 60%। তাহলে দেখো 60 ডিভাইডেড বাই কত? 100। এটা ইকুয়াল টু কি হবে? বস্তুটার ঘনত্ব বাই ওই তেলটার ঘনত্ব। তাহলে বস্তুর ঘনত্ব আমরা ক্যাপিটাল ডি ধরেছি, আর তেলের ঘনত্ব, সেই তেলের ঘনত্ব আমরা কত ধরলাম? স্মল ডি। তাহলে এখানে দেখো এই ইকুয়েশনে যদি তুমি ডি এর ভ্যালুটা, ক্যাপিটাল ডি এর ভ্যালুটা বসাও, তাহলে স্মল ডি এর ভ্যালুটা চলে আসবে। দেখো স্মল ডি এটা ইকুয়াল টু কত আসবে? 100/60 ইন্টু এই ডি এর ভ্যালু কত? 3/5। তাহলে দেখো এই শূন্য কেটে গেল, তাহলে এটা কাটলে কত? 2। আর এক মিনিট, তাহলে এখানে আমাদের বার করতে হবে কত? ক্যাপিটাল স্মল ডি অর্থাৎ তেলের ঘনত্ব। তাহলে এখানে দেখো ডি এটা ইকুয়াল টু কত? 100/60 ইন্টু ক্যাপিটাল ডি এর ভ্যালু কত? 3 ডিভাইডেড বাই কত? 5। ঠিক আছে, তাহলে এই শূন্য কাটলো, তাহলে এইটা কাটলে কত? 2। সবটি কেটে যাচ্ছে। এক মিনিট, এখানে একটু বসাতে ভুল হয়েছে। দেখো এ বলেছে 60% বাইরে থাকে, তার মানে ভিতরে থাকে কত? 40%। তাহলে এই জায়গাটা এটা কত হবে? 40 হবে। তাহলে এটা দেখো 40 বসাও, তাহলে এখানে 4 0। তাহলে দেখো এইটা কেটে দাও, তাহলে এইটা কাটলে কত হবে? 2, আর এই 2 দিয়ে কাটলে 2। তাহলে এটা ইকুয়াল টু কত হবে?
দেখো 3/2, ঠিক আছে, 3/2 মানে কত, দেখো 1.5। তাহলে এখানে যে তেল, সেই তেলের যে আপেক্ষিক গুরুত্ব, সেই তেলের আপেক্ষিক গুরুত্ব কত হবে 1.5, ঠিক আছে। তাহলে এটা দেখো ডি অপশনে আছে। তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। এখানে স্মল ভিটা হচ্ছে যতটা অংশ নিচে থাকছে, আর ক্যাপিটাল ভিটা হচ্ছে মোট আয়তন, আর ক্যাপিটাল ডিটা হচ্ছে বস্তুর ঘনত্ব, আর স্মল ডিটা হচ্ছে যে তরলে নিমজ্জিত করা হচ্ছে তার ঘনত্ব, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা করব সেটা হচ্ছে 11 নম্বরেরটা। দেখো আমি প্রবলেমটা পড়ছি, যে বলেছে একটি চোঙাকৃতি পাত্রে এইচ উচ্চতা পর্যন্ত, এইচ উচ্চতা সম্পন্ন জল আছে। পাত্রটির গায়ে একটি ছিদ্র করা হলো। ছিদ্র দিয়ে জল নির্গত হয়ে পাত্রের তলদেশ থেকে সবচেয়ে দূরে গিয়ে পড়লে ছিদ্রটির অবস্থান কোন জায়গাটায় হবে, ঠিক আছে। তাহলে এইটা ভালো করে দেখো, এটা ধরো একটা পাত্র, এবং এখানে পাত্রটার যে উচ্চতা, সেই উচ্চতাটা বলে দিয়েছে কত, ক্যাপিটাল এইচ, ঠিক আছে। এবার কি বলেছে, যে কোন জায়গাটায় ছিদ্র করলে জল সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম যে এখানে যে জায়গাটায় ছিদ্রটা করতে হবে, এখানে উপরের যে অংশ, সেই উপরের অংশ থেকে তুমি ধরে নাও ওয়াই উচ্চতা পরিমাণে, মানে ওয়াই গভীরতায় একটা ছিদ্র করেছো। তাহলে এই জায়গাটা একটা ধরো ছিদ্র করলে, তাহলে এই ছিদ্র দিয়ে তরল এইদিকে এইভাবে নির্গত হয়ে এখানে পড়বে, এবং এখানে যত দূরে গিয়ে পড়লো সেই দূরত্বটা কত, এক্স, ঠিক আছে। তাহলে এইটুকু দেখো, এইটুকু কত হবে, এইটুকু দেখো এইচ মাইনাস কত হবে, ওয়াই হবে, ঠিক আছে। তাহলে এইবার দেখো, এর আগে আমরা পড়েছিলাম যে কোনো একটা পাত্রে যদি এইচ গভীরতায় একটা ছিদ্র করা হয়, তাহলে ওই ছিদ্র দিয়ে যে তরলটা নির্গত হবে, সেই নির্গত তরলের বেগ কত হবে। তাহলে দেখো ওয়াই গভীরতায় যদি ছিদ্রটা করা হয়, তাহলে ওই ছিদ্র দিয়ে যে তরলটা নির্গত হবে তার বেগ কি হবে, ওয়াই গভীরতায় ছিদ্র করলে নির্গত তরলের বেগ কত হবে, নির্গত তরলের বেগ এটা ইকুয়াল টু, দেখো যদি স্মল ভি ধরে নিই, এটা ইকুয়াল টু হবে √2GY। দেখো এর ক্ষেত্রে আমরা থিওরিতে দেখেছিলাম যে এইচ গভীরতায় যদি ছিদ্র করা হয়, তাহলে ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল √2GH, ঠিক আছে। এখানে কত গভীরতায় আমি ছিদ্রটা করেছি, ওয়াই গভীরতায়, তাহলে যে তরলটা নির্গত হচ্ছে সেই নির্গত তরলের বেগ কত হবে, √2GH, ঠিক আছে। এবার দেখো এইখানে এই তরলটা এই দিক দিয়ে নির্গত হচ্ছে, যে এই দিকে পড়লো, তুমি ধরে নাও এইখান থেকে ছিদ্র থেকে জলটা নির্গত হতে, যে মানে নির্গত হয়ে ওই এক্স দূরত্বে পড়তে যে সময়টা লাগলো, সেই সময়টা কত, টি। আর এখানে এখান থেকে এই যে উচ্চতাটা, সেই উচ্চতাটা কত হবে, এইচ মাইনাস ওয়াই। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দেখো এই ফর্মুলাটা বসাই, এখানে যদি তুমি এই বরাবরের কথা ভাবো, তাহলে এর যে উলম্ব উচ্চতা, সেই উলম্ব উচ্চতা কত হবে, দেখো এইচ মাইনাস কত, ওয়াই। তাহলে দেখো একটা ইকুয়েশন আমরা জানি যে একমাত্রিক গতি, সে একমাত্রিক গতিতে ছিল যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে ইকুয়েশন এস, সেই এস ইকুয়াল টু ইউটি প্লাস কত, হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে বস্তুটা দেখো এইখান থেকে এইখানে পড়ছে, তাহলে কতটা সে উচ্চতা উঠে, মানে কতটা উপর থেকে পড়ছে, এইচ মাইনাস ওয়াই থেকে। তাহলে দেখো এখানে যদি পড়ে, তাহলে দেখো আমরা লিখতে পারি এইচ মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু ফর্মুলা কি, ইউটি প্লাস কত হবে, হাফ জিটি স্কোয়ার, এটা ফর্মুলা। এবার দেখো এখানে বস্তুটার যে প্রাথমিক বেগ, সেই প্রাথমিক বেগ কত, 0 যদি হয়, তাহলে দেখো এটা 0 হয়ে গেলে তাহলে এটা কি হবে, হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে দেখো টি স্কোয়ার, সে টি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 2 ইন্টু এইচ মাইনাস ওয়াই বাই কত, জি, এটা বললো। এবার দেখো এখানে বস্তুটা এইদিকে যাচ্ছে, বস্তুটার যে বেগ নিয়ে যাচ্ছে সেই বেগটা কত, √2GH। এবার দেখো এই বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর বস্তুটার কি কোনো রকম ত্বরণও থাকবে না, মন্দনও থাকবে না, কেন, কারণ দেখো এখানে অভিকর্ষ ত্বরণ যেটা কাজ করছে সেটা নিচের দিকে, এই বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ নেই। তাহলে এখান থেকে এই বরাবর বস্তুটা কি সমবেগে যাবে। তাহলে সমবেগে যদি যায়, তাহলে বস্তুটার যে অতিক্রান্ত দূরত্ব, সে অতিক্রান্ত দূরত্ব এক্স, সে এক্স ইকুয়াল টু কত হবে, ডিটি হবে। তাহলে এবার এখানে দেখো ভি এর যে ভ্যালু, সেই ভি এর ভ্যালু কত, √2GY ইন্টু এখানে কত, টি।
এবার দুই দিকে যদি ধরো আমরা স্কোয়ার করে দিই, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে, দেখো 2gy ইন্টু টি স্কোয়ারের ভ্যালু দেখো, তাহলে ইন্টু কি হবে টি স্কোয়ার, তাহলে এটা দেখো 2gy ইন্টু এখানে কি হবে 2 ইন্টু এইচ মাইনাস ওয়াই বাই কত হবে জি হবে, ঠিক আছে। তাহলে দেখো এই জি কেটে গেল, তাহলে এটা দেখো 4y ইন্টু এইচ মাইনাস কত ওয়াই, ঠিক আছে। এইবার এখানে জানতে চেয়েছে যে কত গভীরতায় ছিদ্র করলে এই এক্স এর ভ্যালুটা কি ম্যাক্সিমাম হবে। দেখো ম্যাথামেটিক্সে একটা থিওরি আছে যেটাকে বলা হয় চরম মান এবং অবমান, ওটা ম্যাথামেটিক্সে তোমাদের মনে হয় 12-এ আছে, তাহলে ওইটা এখানে কাজে লাগবে, তাহলে ওই জায়গাটা তোমরা একটু মনে রাখবে। দেখো তাহলে এক্স এর ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে, তার একটা সূত্র আছে যে যদি আমরা এক্স কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ঠিক আছে, তাহলে এক্স কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেই এখানে dx বাই dy, সেই dx বাই dyটা যদি ধরো 0 হয়, তাহলে তখন কি হবে x এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। এবার দেখো x এর ভ্যালু ম্যাক্সিমাম হওয়া মানে কি x স্কয়ারের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, তাহলে ওই জন্য আমি x কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ না করে এখানে x স্কয়ারকে কি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে এখানে দেখো যে x এর মান ম্যাক্সিমাম হবে যখন এই dx স্কয়ার বাই dy এটা ইকুয়াল টু কত 0, ঠিক আছে। এই জায়গাটা একটু তোমরা মনে রাখবে, তাহলে ম্যাথমেটিক্সে যখন শিখবে তখন মানে ওই চ্যাপ্টারটা তখন তোমরা বুঝে যাবে। তাহলে দেখো dx স্কয়ার বাই dy এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তখন x এর ভ্যালুটা কি হবে ম্যাক্সিমাম হবে। এবার দেখো এখানে x স্কয়ারের যে ভ্যালু, সেই x স্কয়ারের ভ্যালু আমরা পেয়েছি, তাহলে এটাতে যদি বসাই তাহলে দেখো dy অফ এখানে কি আছে 4y ইন্টু দেখো h মাইনাস কত y আছে, ঠিক আছে। তাহলে এটাকে কি আমরা ডেরিভেটিভ করে এর ভ্যালুটা কত করে দেব 0 করে দেব, তাহলে 0 করে দিলে তখন কি হবে x এর যে ভ্যালু, সেই x এর ভ্যালুটা কি ম্যাক্সিমাম হবে। তাহলে দেখো এবার আমরা কত পাচ্ছি, তাহলে এইবার ডেরিভেটিভ করার একটা নিয়ম আছে, এখানে দেখো 4y আছে আবার h মাইনাস y আছে, একটা ডেরিভেটিভ করার নিয়ম বলে দিই যে dy অফ যদি এরকম থাকে uv, তাহলে এর ডেরিভেটিভ করলে কি হয়, এর ডেরিভেটিভ করলে প্রথমে একটা ফিক্সড থাকে অন্যটার ডেরিভেটিভ হয়, তাহলে ইউটা ফিক্সড রাখলাম, তাহলে কি হবে dv বাই dy, তারপর মাঝখানে প্লাস দিয়ে অন্যটা ফিক্সড, তারপরে কি ফার্স্টে যেটা ফিক্সড করেছিলাম তার কি ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো এখানে এবার ভিটা ফিক্সড করলাম, কি হবে du বাই কত হবে dy, তাহলে এখানে দেখো আমরা u এর জায়গায় কত ধরে নিচ্ছি 4y আর v এর জায়গায় কত হচ্ছে h মাইনাস y, ঠিক আছে। তাহলে এবার এটা ডেরিভেটিভ করলে কি হবে, তাহলে দেখো প্রথমে হচ্ছে dy, এটা দেখো এবার 4 হচ্ছে কি ধ্রুবক, সেই ধ্রুবকটা কি বাইরে বার করে দাও, তাহলে এইবার এখানে দেখো প্রথমে h মাইনাস ওয়াইটাকে তুমি ফিক্সড রাখো, ঠিক আছে। তাহলে h মাইনাস ওয়াইটা ফিক্সড থাকলো, আর দেখো 4y, সে 4y এরকে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, তাহলে সেই ডেরিভেটিভটা কত হবে, দেখো সেটা হবে কত 4, ঠিক আছে। এই মাঝখানে প্লাস, এবার কোনটাকে ফিক্সড রাখবো 4yটাকে তুমি ফিক্সড রাখো, এবার ডেরিভেটিভটা কার করতে হবে h মাইনাস ওয়াই, দেখো h হচ্ছে কি একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত হয় 0 হয়, আর এখানে মাইনাস ওয়াই এর ডেরিভেটিভ করলে কত আসবে -1, তাহলে এটা ইকুয়াল টু কত হবে 0 হবে। তাহলে এটাকে দেখো যদি আমরা গুণ করে দিই, তাহলে দেখো 4h মাইনাস 4y মাইনাস কত হবে 4y, এটা ইকুয়াল টু কত 0, তাহলে এখান থেকে দেখো 4h মাইনাস 8y এটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে দেখো যে 8y এটা ইকুয়াল টু কত 4h, ঠিক আছে, বা h ইন্টু কত 4, তাহলে এখান থেকে y, সে y ইকুয়াল টু কত আসবে দেখো h/2, ঠিক আছে। অর্থাৎ ওই পাত্রটার যে গভীরতায় ছিদ্র করতে হবে, সেই গভীরতা যেটা আমরা y ধরে নিয়েছিলাম, সেই y এর ভ্যালু কত আসছে h/2, অর্থাৎ পাত্রটার যে মোট দৈর্ঘ্য, সে মোট দৈর্ঘ্যের অর্ধেকে যদি একটা ছিদ্র করা হয়, তাহলে তখন যে তরলটা নির্গত হবে সেই তরলটা কি সব থেকে বেশি দূরে যাবে। তাহলে এই জায়গাটা তোমরা একটু ভালো করে মনে রাখবে, x এর ভ্যালু আমরা বার করলাম, এবার দেখো xটা হচ্ছে কি দূরত্ব আর এখানে yটা কি গভীরতা, তাহলে আমরা কি করলাম x কে y এর সাপেক্ষে কি ডেরিভেটিভ করলাম, তাহলে দেখো x এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়, তাহলে তখন x স্কয়ারের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, বা উল্টোভাবে ভাবতে পারো x স্কয়ারের ভ্যালুটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে x এর ভ্যালুটা কি হবে ম্যাক্সিমাম হবে।
তাহলে এখানে কি করলাম যে এক্স স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করলে যে ভ্যালুটা আসবে সেটা যদি শূন্য করে দিই তাহলে তখন ওর ভ্যালুটা কি হবে, এক্স এর যে ভ্যালু সেই এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে আমরা ডেরিভেটিভের জন্য এই ফর্মুলাটা ব্যবহার করলাম। তাহলে দেখো এখানে 4y ইন্টু এইচ মাইনাস ওয়াই আছে, তাহলে এটাকে ফার্স্টে গিয়ে এইটাকে ফিক্স রাখলাম যে 4y এর ডেরিভেটিভ করলাম, 4y এর ডেরিভেটিভ করলে কত হয় 4 হয়, আর প্লাস দিয়ে কি 4yটাকে আমরা ফিক্স রেখেছি, এইচ মাইনাস ওয়াই তার ডেরিভেটিভ করলে কি এইচ এর ডেরিভেটিভ, ক্যাপিটাল এইচ এর ডেরিভেটিভ কত 0, কারণ দেখো এখানে ক্যাপিটাল এইচটা কি একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ করলে কত হয় 0 হয়। তাহলে আর ওয়াই এর ডেরিভেটিভ করলে কি হবে এখানে যেহেতু মাইনাস ওয়াই আছে তাহলে অ্যাকচুয়ালি এটার ডেরিভেটিভ আসবে না, এইচ মাইনাস ওয়াই তার ডেরিভেটিভ করলে আসবে 0 মাইনাস 1। 0 মাইনাস 1 মানে আমরা এখানে শুধু মাইনাস 1টা লিখে দিয়েছি যে সেটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো ওয়াই এর যে ভ্যালু সেই ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ যে গভীরতায় ওর এটা মানে যে গভীরতায় ছিদ্র করলে সব থেকে বেশি দূরে যাবে সেই দূরত্বটা কত আসলো h/2, অর্থাৎ টোটাল যে উচ্চতা তার অর্ধেক উচ্চতায় যদি ছিদ্র করা হয় তাহলে সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, আজকে এই কটা থাক, এরপরে নেক্সট দিন বাকিগুলো করব। আর তোমরা বইটা যারা এখনো ধরো থিওরিটা দেখোনি, থিওরি ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে, নাহলে কিন্তু এটা বুঝতে পারবে না।